যুক্তি এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির এই বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণের আসরে আপনাদের স্বাগতম। আধুনিক রণকৌশলে আমরা এক অদ্ভুত এবং অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হচ্ছি। সামরিক পরিভাষায় যাকে বলা হয় মানে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার। ঠিক। আর আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটি কিন্তু খুবই সুনির্দিষ্ট এবং সময়োপযোগী। একদম তাই। প্রশ্নটি হল সস্তা এবং ব্যাপকভাবে উৎপাদিত ড্রোন, যেমন ধরুন শাহেদ 136 বা গেরান 2, এগুলো কিভাবে আধুনিক যুদ্ধে বিলিয়ন ডলারের ঐতিহ্যবাহী প্রতিরক্ষা ব্যবস্থাকে কৌশলগত ও অর্থনৈতিকভাবে অকার্যকর করে দিচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অপারেশন এপিক ফিউরি এবং এশিয়া অঞ্চলে, বিশেষ করে তাইওয়ানকে ঘিরে ড্রোনের মাধ্যমে যে নতুন ধরনের সামরিক মহড়া চলছে, মূলত সেখান থেকে এই আলোচনার সূত্রপাত। হ্যাঁ, প্রেক্ষাপটটি চমৎকার। ধন্যবাদ। এই বিতর্কে আমার অবস্থান অত্যন্ত স্পষ্ট। সস্তা ড্রোনের ক্রমাগত স্যাচুরেশন অ্যাট্যাক, অর্থাৎ আকাশ প্রতিরক্ষাকে একসাথে অসংখ্য ড্রোন দিয়ে ভাসিয়ে দেওয়া, এবং বর্তমান কস্ট এক্সচেঞ্জ রেশিও উচ্চ প্রযুক্তির ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টিকতে দিচ্ছে না। সস্তা ড্রোনের ভলিউমই এখন যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে। অন্যদিকে আমার সহবিশ্লেষক হয়তো ভিন্ন কিছু ভাবছেন। অবশ্যই অপ্রতিসম যুদ্ধের যে প্রভাব আমরা বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি তা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা ঠিক। তবে আমি বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা থেকে দেখি। সস্তা ড্রোনগুলো একা কোনো কৌশলগত পরিবর্তন আনতে পারে না। এগুলো মূলত বৃহত্তর এবং অত্যন্ত ব্যয়বহুল একটি সামরিক ইকোসিস্টেমের এক্সটেনশন বা বর্ধিতাংশ মাত্র। আমি এই আলোচনায় প্রমাণ করতে চাই যে প্রথাগত সামরিক শক্তি বাতিল হয়ে যায়নি, বরং তারা নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং উদ্ভাবনী কৌশলের মাধ্যমে নিজেদের মানিয়ে নিচ্ছে। সস্তা ড্রোন হয়তো সাময়িক বিভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু কৌশলগত জয় এখনও অ্যাডভান্সড ফাইটার জেট এবং স্যাটেলাইট নেটওয়ার্কের হাতেই। ড্রোন এখানে মূল খেলোয়াড় নয়, বরং এটি বিশাল দাওয়া খেলার একটি বোড়ে মাত্র। আপনি ড্রোনকে দাবা খেলার বোর্ডে বলছেন, কিন্তু বাস্তবের দিকে তাকালে সমীকরণটা একটু অন্যরকম লাগে। অপ্রতিসম যুদ্ধের অর্থনৈতিক বাস্তবতার দিকে একটু খেয়াল করুন। সোর্স মেটেরিয়ালের ডেটা অনুযায়ী একটি শাহেদ ড্রোনের দাম মাত্র $35,000। অথচ একে আকাশ থেকে নামিয়ে আনতে ইউক্রেন বা যুক্তরাষ্ট্রকে ন্যাসামস বা প্যাট্রিয়টের মতো মিসাইল ব্যবহার করতে হচ্ছে। একটি ন্যাসামস ইন্টারসেপ্টরের দাম প্রায় $1 মিলিয়ন এবং একটি প্যাট্রিয়ট মিসাইলের দাম প্রায় $3 মিলিয়ন। রাশিয়া তাদের স্যাচুরেশন ডক্ট্রিন ব্যবহার করে ঠিক এই জায়গাটিতেই আঘাত করছে। তারা হাজার হাজার সস্তা ড্রোন ছুড়ে এয়ার ডিফেন্সকে ক্লান্ত করে দিচ্ছে। $35,000 একটা ড্রোন ধ্বংস করতে $3 মিলিয়ন মিসাইল ফায়ার করা তো অনেকটা মানে পিৎজা ডেলিভারি দেওয়ার জন্য ফেরারির ব্যবহার করার মতো। কাজটা হয়তো হবে, কিন্তু আপনি খুব জলদি দেউলিয়া হয়ে যাবেন। এই অর্থনৈতিক মডেলে ঐতিহ্যবাহী প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে টিকবে? ফেরানির উদাহরণটা বেশ মজার, কিন্তু কনটেক্সটটা একটু অন্যরকম। আপনি শুধু ড্রোনের দাম আর মিসাইলের দামের তুলনা করছেন, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে এই ড্রোনগুলো প্রতিরক্ষাহীন আকাশে যতটা কার্যকর, একটি সুসজ্জিত স্ট্রাইক গ্রুপের সামনে ততটাই দুর্বল? কিভাবে? আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ঘটনাটি একটু লক্ষ্য করুন। সেখানে একটি $94 মিলিয়ন F-35C 5 জেনারেশন যুদ্ধবিমান অতি সহজেই একটি শাহেদ 139 রিকনেসান্স ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শাহেদ 139 ড্রোনটির রেঞ্জ হয়তো 2000 কিলোমিটার হতে পারে, কিন্তু একটি F-35C যুদ্ধবিমানের সামনে এটি নিতান্তই ধীর গতির এবং দুর্বল একটি টার্গেট। আপনি যে কস্ট এক্সচেঞ্জ রেশিওর কথা বলছেন তা আংশিক সত্য। যুদ্ধক্ষেত্রে শুধু একটা গুলির দাম দিয়ে তো জয়লাভ করা যায় না, সক্ষমতা এবং ডমিনেন্স ধরে রাখাও জরুরি। ড্রোনটি আব্রাহাম লিঙ্কনে আঘাত করতে না পারলে সমুদ্রের নিয়ন্ত্রণ কিন্তু সেই ক্যারিয়ারেরই থাকছে। আপনার যুক্তিটা আমি বুঝতে পারছি, কিন্তু আধিপত্য ধরে রাখার জন্য যে অর্থনৈতিক মূল্য চোকাতে হচ্ছে তা দীর্ঘমেয়াদে টেকসই কিনা সেটাই বড় প্রশ্ন।
2025 সালের শেষের দিকের পরিসংখ্যানটা একটু দেখি। রাশিয়া গড়ে মাসে প্রায় 5,380টি শাহেদ টাইপ ড্রোন ছুড়েছে। মাসে 5,000-এরও বেশি ড্রোন। এই বিপুল পরিমাণ আক্রমণ মোকাবেলা করতে গিয়ে পশ্চিমা দেশগুলোর সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তা ঠিক, ভলিউমটা বিশাল। হ্যাঁ, আর আপনি চাইলেই মাসে হাজার হাজার প্যাট্রিয়ট মিসাইল রাতারাতি উৎপাদন করতে পারবেন না। আর এই অর্থনৈতিক চাপ তো শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ নেই। আমাদের মতো এশিয়ার, বিশেষ করে বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ও মূল্যস্ফীতির দিকটা একটু ভেবে দেখুন। হরমোজ প্রণালীতে এমভি স্টেনা ইম্প্যারেটিভ জাহাজের উপর মাত্র কয়েকটি স্পিডবোট ও মোহাজের ড্রোনের হুমকি বৈশ্বিক বাণিজ্যে কি ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবাহিত হয়। 20%। যখন মাত্র $35,000 ড্রোন ব্যবহার করে এই রুটগুলোকে হুমকিতে ফেলা হয়, তখন বড় বড় শিপিং কোম্পানিগুলো বাধ্য হয়ে আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে জাহাজ চালায়। এর সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে। জ্বালানি তেলের দাম বাড়ে, গ্লোবাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম আকাশছোঁয়া হয়ে যায় এবং আমাদের তৈরি পোশাক বা আরএমজি খাতের সাপ্লাই চেনে একটা ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা লাগে। মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন পুরো এশিয়ার বিলিয়ন ডলারের সাপ্লাই চেইনকে জিম্মি করে ফেলছে। এটা কি প্রথাগত শক্তির ব্যর্থতা নয়? অর্থনৈতিক চাপের এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ। সাপ্লাই চেইন এবং বাংলাদেশের মতো দেশের মূল্যস্ফীতির উপর হরমোজ প্রণালীর প্রভাব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখানেই আমার দ্বিমত। আপনি ধরে নিচ্ছেন যে এই হুমকির মুখে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা স্থবির হয়ে আছে। প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু এখন সস্তা ও উদ্ভাবনী হয়ে উঠছে। উদ্ভাবনী হচ্ছে, কিন্তু ড্রোন থামানোর মতো সস্তা কি হচ্ছে? অবশ্যই হচ্ছে। ইউক্রেনের উদাহরণটাই আবার টানুন। তারা কি প্রতিটি শাহেদ ড্রোন মারতে $3 মিলিয়ন প্যাট্রিয়ট ব্যবহার করছে? মোটেও না। তারা ডেল্টা নামক একটি কমন অপারেটিং সিস্টেম ব্যবহার করছে। কিন্তু এই ডেল্টা সিস্টেম তো নিজে কোনো অস্ত্র নয়। এটি সস্তা ড্রোন ঠেকাতে কিভাবে কাজ করছে? এটি অনেকটা ড্রোনের জন্য ক্রাউডসোর্সড ম্যাপের মতো কাজ করে। তারা সারা দেশে হাজার হাজার সস্তা অ্যাকুস্টিক সেন্সর বসিয়ে রেখেছে। যখন ড্রোন ওড়ে, তার শব্দের ডেটা এই সেন্সরগুলো রিয়েল টাইমে ডেল্টা সিস্টেমে পাঠায়। এরপর মোবাইল ফায়ার গ্রুপগুলো সাধারণ হেভি মেশিন গান বা পিকআপ ট্রাকে বসানো অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করে খুব সস্তায় সেগুলো ধ্বংস করে দিচ্ছে। তদুপরি এফপিভি ড্রোনের কথা ভাবুন। এখন এগুলোতে ফাইবার অপটিক কেবল যুক্ত করা হচ্ছে, যার ফলে এগুলোকে কোনোভাবেই জ্যাম করা যায় না। আচ্ছা। এর পাশাপাশি তারা পোক্রোভা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করছে। পোক্রোভা মূলত জিপিএস সিগন্যাল স্পুফ করে। স্পুফিং মানে হল ড্রোনটিকে জ্যাম করে নিচে ফেলে দেওয়া নয়, বরং ড্রোনের ন্যাভিগেশন সিস্টেমকে ধোঁকা দিয়ে ভুল লোকেশন বোঝানো। ড্রোনটি ভাবছে সে টার্গেটের দিকে যাচ্ছে, কিন্তু আসলে সে ফাঁকা মাঠে গিয়ে পড়ছে। তাই কস্ট এক্সচেঞ্জ রেশিও যে চিরকাল আক্রমণকারীদের পক্ষেই থাকবে, এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। আপনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্পুফিংয়ের কথা বললেন, যা আমাদের আলোচনার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসে। আপনি বলছেন প্রতিরক্ষামূলক প্রযুক্তি ড্রোনের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। কিন্তু এই সস্তা ড্রোনগুলো তো এখন আর একা কাজ করছে না। আমরা যাকে ট্রাইপোটাইট টেকনোলজিক্যাল অ্যাঙ্কার বা চীন, রাশিয়া এবং ইরানের ত্রিপক্ষীয় প্রযুক্তিগত জোট বলছি, তাই ড্রোনগুলোকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। জোটবদ্ধ প্রযুক্তির বিষয়টা ইন্টারেস্টিং। একদম। আগে এই ড্রোনগুলো ছিল অন্ধ বোমারুর মতো। একবার ছুঁড়ে দিলে জিপিএস জ্যাম করে তাদের ফাঁকা মাঠে ফেলে দেয়া যেত। কিন্তু এখন চীনের বেইদু-3 ন্যাভিগেশন সিস্টেম এবং জিলিন-1 স্যাটেলাইট, সেই সাথে রাশিয়ার খোইয়াম স্যাটেলাইটের ডেটা ব্যবহার করা হচ্ছে। এই স্যাটেলাইটগুলো ড্রোনগুলোকে সেন্টিমিটার লেভেলের নির্ভুলতা দিচ্ছে। কিন্তু এই স্যাটেলাইটগুলোর একটু শেষ করি। নতুন ড্রোনগুলোতে 16 অ্যান্টেনা বিশিষ্ট কোমেটা এম অ্যান্টি জ্যামিং মডিউল লাগানো হচ্ছে। এখন ড্রোনগুলোর যেন আকাশে 3 জোড়া চোখ বসে গেছে। সস্তা হার্ডওয়্যারের সাথে এই অত্যন্ত উচ্চমানের ডেটা ইকোসিস্টেমের সমন্বয়ে অপ্রতিসম যুদ্ধের নতুন রূপ। এখানে আপনার পোক্রোভা বা সাধারণ জিপিএস স্পুফিং কতটা টিকবে? আপনি অত্যন্ত চমৎকারভাবে বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু খেয়াল করে দেখুন, আপনি নিজেই কিন্তু আমার মূল যুক্তির দিকে চলে এসেছেন। তাই নাকি? কিভাবে?
আপনি বলছেন ড্রোনগুলো ভয়ঙ্কর হয়ে উঠেছে চীনের বেইদু 3 সিস্টেম, জিলিন 1 স্যাটেলাইট এবং রাশিয়ার খাইয়াম স্যাটেলাইটের কারণে। ঠিক এই জায়গাটিতেই আমার পয়েন্ট। ড্রোনটির ফিজিক্যাল বডি হয়তো $35,000, কিন্তু এটিকে কার্যকরী করতে রাশিয়ার Su-35 যুদ্ধবিমান, S-400 এয়ার ডিফেন্স এবং চীনের 500রও বেশি স্যাটেলাইটের যে বিশাল নেটওয়ার্ক কাজ করছে তার পেছনের খরচ কত? এর খরচ বিলিয়ন বিলিয়ন ডলার। সেটা ঠিক। ইনফ্রাস্ট্রাকচার ব্যয়বহুল। ঠিক তাই, অর্থাৎ এটি কোনোভাবেই সস্তা যুদ্ধ নয়। এটি মূলত দুটি অত্যন্ত ব্যয়বহুল এবং আধুনিক প্রযুক্তিগত ইকোসিস্টেমের লড়াই। এই সস্তা ড্রোনগুলো সেই বিলিয়ন ডলারের নেটওয়ার্কের একটি বন্দুকের শেষ প্রান্তের বুলেট মাত্র। বন্দুকটা কিন্তু খুবই দামি। যদি কোনোভাবে সেই স্যাটেলাইট লিঙ্ক বিচ্ছিন্ন করা হয়, তবে এই সস্তা ড্রোনগুলো আবারও সেই সাধারণ এবং সহজেই ধ্বংসযোগ্য টার্গেটে পরিণত হবে। সুতরাং $35,000 ড্রোন বিলিয়ন ডলারের ঐতিহ্যবাহী প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিচ্ছে তা পুরোপুরি সঠিক নয়। চীনের বিলিয়ন ডলারের নেটওয়ার্কই মূলত এদের প্রাসঙ্গিক রাখছে। কথাটা আংশিক সত্য যে পেছনের নেটওয়ার্কটি অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু বন্দুক দামি হলেও আঘাতটা তো বুলেটের মাধ্যমেই আসছে, আর তাদের কাছে এখন মিলিয়ন মিলিয়ন বুলেট রয়েছে। এই বিপুল পরিমাণের প্রভাবটা আমরা পরিষ্কার দেখতে পাই তাইওয়ান মহড়া এবং গ্রে জোন ট্যাকটিক্সের দিকে তাকালে। গ্রে জোন ট্যাকটিক্স, হ্যাঁ, দক্ষিণ চীন সাগরে চীনের উইংলুং-2 ড্রোনের অপারেশনের ডেটা বিশ্লেষণ করলে বিষয়টি পরিষ্কার হয়। এই ড্রোনগুলো বেলারুশের কার্গো বিমান বা ব্রিটিশ টাইফুন জেটের ভুয়া সিগন্যাল বা ফলস ট্রান্সপন্ডার সিগন্যাল সম্প্রচার করে আকাশে উঠছে। রাডারে মনে হচ্ছে একটা যুদ্ধবিমান আসছে, কিন্তু আসলে সেটা একটা উইংলুং ড্রোন। এটি তাইওয়ানে ভবিষ্যৎ আগ্রাসনের একটা স্পষ্ট মহড়া। তাইওয়ান বুঝতে পেরেছে যে এই বিশাল ড্রোনের বহর ঠেকানোর মতো প্রথাগত সক্ষমতা তাদের নেই। তাই তারা 2028 সালের মধ্যে 1,80,000 ড্রোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু অন্যদিকে একটু চীনের সক্ষমতার দিকে তাকান। চীনের উৎপাদন ক্ষমতা তো সবসময় বিশাল। বিশাল মানে অবিশ্বাস্য। চীনের সিভিল এভিয়েশনে ইতিমধ্যেই 22 লাখ ড্রোনের নিবন্ধন রয়েছে। একবার ভাবুন, যখন এই বিপুল ভলিউম ড্রোন একসাথে আক্রমণ করবে, তখন কোনো দেশের বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স, সেটা টিডোম হোক বা প্যাট্রিয়ট, কতক্ষণ টিকে থাকতে পারবে? এটি শুধু প্রযুক্তির গুণগত মানের লড়াই নয়, এটি স্রেফ ভলিউমের লড়াই। ভলিউমের যে ভয়ঙ্কর চিত্র আপনি তুলে ধরলেন, সেটা কনফিউশন তৈরির জন্য চমৎকার। কিন্তু যখন প্রকৃত হাই ইন্টেন্সিটি কনফ্লিক্ট শুরু হবে, তখন এই সস্তা ড্রোনের ভলিউম একটি নির্দিষ্ট সীমারেখার পর আর কাজ করবে না। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর দিকে আবার তাকান। হ্যাঁ, ক্যারিয়ারগুলোকে হয়তো উপকূল থেকে 500 মাইল দূরে অবস্থান নিতে হচ্ছে, কিন্তু তাদের স্ট্রাইক রেঞ্জ প্রমাণ করে যে ড্রোন প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের সামনে তারা এখনও দুর্বল। কিন্তু 22 লাখ ড্রোনকে আপনি কিভাবে আটকাবেন? তাইওয়ান প্রণালীতে যদি 22 লাখ ড্রোন দিয়ে স্যাচুরেশন অ্যাট্যাক হয়ও, সেখানে শুধু মিসাইল নয়, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের এক বিশাল অদৃশ্য ঢাল তৈরি করা হবে। F-35C যুদ্ধবিমানের যে AESA রাডার আছে, যা কোনো দিকে না ঘুরিয়েই একসাথে অসংখ্য টার্গেট ট্র্যাক করতে পারে, তার সামনে ড্রোনের ভুয়া সিগন্যাল খুব একটা টিকবে না। এছাড়া ড্র্যাগন ফায়ারের মতো হাই এনার্জি লেজার অস্ত্রের মাধ্যমে ড্রোনগুলোকে আকাশেই অকেজো করে দেওয়া সম্ভব। আমরা দেখেছি রাশিয়া যখন একদিনে 470টির বেশি শাহেদ লঞ্চ করেছিল, তখনও তাদের স্ট্রাইক রেট খুব একটা আশাব্যঞ্জক ছিল না। যুদ্ধজয়ের মূল চাবিকাঠি এখনও সেই অ্যাডভান্সড প্ল্যাটফর্মগুলোর হাতেই রয়ে গেছে। আপনি বলছেন স্ট্রাইক রেট আশাব্যঞ্জক নয়, কিন্তু সোর্স মেটেরিয়ালের ডেটা আমাদের একদম ভিন্ন কথা বলছে। ডিসেম্বর 2025-এর ডেটা যদি আমরা দেখি, স্ট্রাইক ড্রোনগুলোর কার্যকারিতা 28.21% পৌঁছেছিল এবং কিছু নির্দিষ্ট দিনে তা 72.5% পর্যন্ত হয়েছিল। 72%? হ্যাঁ, এর মূল কারণ হল তারা গার্পিয়া 3 বা গেরান 3-র মতো ড্রোন মাঠে নামাচ্ছে, যেগুলো আগের শাহিদের চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন এবং জ্যামিং প্রতিরোধী। আপনি লেজার অস্ত্রের কথা বলছেন, সেগুলো পরীক্ষামূলকভাবে ভালো কাজ করলেও এখনও ব্যাপক হারে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়নি। আর এই ড্রোনগুলো শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে না, এগুলো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে একটি দেশের মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।
হরমোজ প্রণালীতে বাণিজ্যের প্রাণকেন্দ্রগুলোর ওপর এই একই কৌশল প্রয়োগ করা হলে গ্লোবাল ইন্স্যুরেন্স রেট এতটাই বেড়ে যাবে যে পুরো এশিয়ার সাপ্লাই চেইন একটি ভয়াবহ সংকটে পড়বে। অপ্রতিসম যুদ্ধের এটাই সবচেয়ে বড় শক্তি, কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে বাণিজ্যের চাকা থামিয়ে দেওয়া। ভূরাজনৈতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এশিয়ান সাপ্লাই চেনের ওপর এই হুমকির শঙ্কাটা পুরোপুরি বাস্তব। কিন্তু আপনি যখন বলছেন ড্রোনগুলো বাণিজ্যের চাকা থামিয়ে দিতে পারে, তখন আপনি মূলত প্রথাগত নেভাল পাওয়ারকে অবমূল্যায়ন করছেন। যখন এমভি স্টেনা ইম্পারেটিভ জাহাজটিকে হরমোজ প্রণালীতে ড্রোন দিয়ে হয়রানি করা হচ্ছিল, তখন কিন্তু ইউএসএস ম্যাকফল ডেস্ট্রয়ারটি সেখানে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একটি সমুদ্রপথ পুরোপুরি ব্লক করার জন্য যে টেকসই শক্তি প্রয়োজন তা সস্তা ড্রোনের নেই। সাময়িক ব্লক করলেও তো লসটা অনেক। তা ঠিক। আর ড্রোনের কার্যকারিতার যে ২৮ থেকে ৭২% ডেটা দিলেন, তা আংশিক চিত্রের প্রতিনিধিত্ব করে। যখন আক্রমণগুলো ফ্রন্টলাইনের কাছাকাছি হয় তখন তাদের কার্যকারিতা বাড়ে, কিন্তু ডিপ স্ট্রাইক বা শত শত মাইল দূরের আক্রমণের ক্ষেত্রে তাদের কার্যকারিতা এখনও ৫ থেকে ৮% ঘরে নেমে আসে। সস্তা ড্রোন ঠেকাতে এখন আর মিলিয়ন ডলারের মিসাইল ফায়ার করার প্রয়োজন হচ্ছে না, প্রতিরক্ষা ব্যবস্থাও সস্তা হচ্ছে। কাউন্টার মেজারগুলো বিকশিত হচ্ছে, এটি সত্যি। কিন্তু আমাদের মূল প্রশ্ন ছিল, সস্তা ড্রোন কি ঐতিহ্যবাহী প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিচ্ছে? আমার মনে হয় আমরা দুজনেই এই জায়গায় একমত হতে পারি যে যুদ্ধক্ষেত্রের ডাইনামিক্স চিরতরে বদলে গেছে। ড্রোনের বিপুল ভলিউম, স্যাচুরেশন কৌশল এবং সস্তা উৎপাদন খরচ বিশ্বব্যাপী সামরিক শ্রেষ্ঠত্বের সংজ্ঞায় বদলে দিয়েছে। আজকের দিনে একটি দেশের শক্তি শুধুমাত্র তার কাছে কয়টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তা দিয়ে মাপা যায় না, বরং দেশটি কত দ্রুত অ্যাটাক ড্রোন উৎপাদন করতে পারে সেটি একটি বড় নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। আপনি ড্রোন দিয়ে সরাসরি ক্যারিয়ার হয়তো ডুবাতে পারবেন না, কিন্তু বৈশ্বিক অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দিতে পারেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে যুদ্ধক্ষেত্র পরিবর্তিত হচ্ছে এবং এর প্রভাব আমরা অর্থনীতিতে সরাসরি টের পাচ্ছি। কিন্তু আমি বলতে চাই, সস্তা ড্রোনগুলো কৌশলগত পদ্ধতি পরিবর্তন করলেও তারা একা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে পারে না। প্রযুক্তির মূল অবকাঠামো, স্যাটেলাইট কনস্টেলেশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অ্যাডভান্সড ফাইটার জেট এখনও যুদ্ধের মূল নিয়ন্ত্রক। সস্তা ড্রোনগুলো মূলত এই বৃহৎ নেটওয়ার্কের একটি হাতিয়ার মাত্র। ড্রোন হয়তো আধুনিক যুদ্ধের একটি নতুন অধ্যায় যুক্ত করেছে, কিন্তু শেষ পাতাটি এখনও হাইটেক সিস্টেমগুলোই লিখবে। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে আধুনিক প্রযুক্তির এই অপ্রতিসম যুদ্ধ এবং এর সাথে জড়িয়ে থাকা অর্থনৈতিক প্রভাবগুলো অত্যন্ত জটিল। কোনো একটি পক্ষকে এককভাবে বিজয়ী ঘোষণা করার সুযোগ এখানে নেই। সস্তা জোনের অর্থনীতি এবং উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষার এই দ্বৈরথ নিয়ে আরও গভীরভাবে ভাবার সুযোগ রয়েছে। আমাদের সোর্স ম্যাটেরিয়ালগুলোতে এই বিষয়ে আরও অনেক চমৎকার তথ্য রয়েছে যা এই পরিবর্তনশীল রূপকে বুঝতে সাহায্য করবে। আশা করি আজকের এই আলোচনা নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখার সুযোগ করে দিয়েছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।